ভাবুন তো বিষয়টা। একদিকে আইনগতভাবে প্রমাণিত ঐতিহাসিক যুদ্ধাপরাধের ভারী অভিযোগ, আর ঠিক অন্যদিকে আধুনিক বাংলাদেশে একেবারে গভীরভাবে প্রথিত বিশাল এক অনুগত সমর্থক গোষ্ঠী। বিষয়টা বেশ অদ্ভুত একটা পলিটিক্যাল প্যারাডক্স, তাই না? আজ আমরা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলব। প্রাপ্ত তথ্য আর প্রমাণের ভিত্তিতে দেখব এই জটিল সমীকরণটা আসলে কিভাবে কাজ করছে। তো পুরো বিষয়টাকে আমরা মূলত ৪টা ভাগে ভাগ করে বুঝতে পারি। প্রথমে ১৯৭১ সালের আধা সামরিক বাহিনীগুলোর গঠন, এরপর আইসিটি বা ট্রাইব্যুনালের কিছু আইনি প্রমাণ, তারপর রাজাকার শব্দটার পেছনের সমাজতত্ত্ব, আর শেষে কিভাবে বিশাল এক সমাজ কল্যাণমূলক কাঠামোর উপর ভর করে তারা আজও টিকে আছে। শুরুতেই চলুন ফিরে যাই আমাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়টাতে, ১৯৭১ সালের আধা সামরিক বাহিনীর গঠন। ১৯৭১ সালের ২৫শে মার্চ, যখন পাকিস্তানি সেনাবাহিনী তাদের ভয়াল অপারেশন সার্চলাইট শুরু করে, তখন একটা বিষয় খেয়াল করবেন, এটাকে কিন্তু সমর্থন দেয়া হয়েছিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জিহাদ হিসেবে। এরপর আগস্ট সেপ্টেম্বর জুড়ে বিভিন্ন লেখালেখির মাধ্যমে রীতিমতো উস্কানি দেয়া হতে থাকে। আর এই পুরো প্রক্রিয়ার একটা অত্যন্ত মর্মান্তিক আর চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাই ১৪ই ডিসেম্বরের সেই সুপরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। সেই সময়কার সহযোগী বাহিনীগুলোর দিকে তাকালে দেখবেন তাদের ভূমিকাগুলো কিন্তু বেশ আলাদা ছিল। যেমন ধরুন, রাজাকার বাহিনীর মূল কাজ ছিল পাকিস্তানি বাহিনীকে পথ চেনানো বা একেবারে লোকাল লেভেলে গোয়েন্দা তথ্য দেওয়া। কিন্তু আলবদর, এরা ছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটা স্পেশালাইজড ঘাতক বাহিনী। এদের স্পেসিফিক টার্গেটই ছিল আমাদের শিক্ষিত আর প্রগতিশীল সমাজকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলা। আর এর পাশাপাশি আল শামস কাজ করত মূলত সম্মুখযুদ্ধে পাকিস্তানি আর্মিকে সহায়তা করতে। এখনই ঐতিহাসিক ঘটনাগুলোর কিন্তু স্পষ্ট আইনি ভিত্তিও আছে। আমরা এখন দেখব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির সামনে আসা কিছু অকাট্য আইনি প্রমাণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়গুলো ঘাটলে একটা ব্যাপার একদম পরিষ্কার হয়ে যায়, এগুলো স্রেফ কোনো পলিটিক্যাল ব্লেম গেম ছিল না। ১৪ ডিসেম্বরের কথা যদি ধরি, দেশের সেরা অধ্যাপক, চিকিৎসক বা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের যেভাবে সুপরিকল্পিতভাবে অপহরণ আর হত্যা করা হয়েছিল, তার দায়ে কিন্তু শীর্ষ নেতাদের সরাসরি সম্পৃক্ততা আইনিভাবেই প্রমাণিত হয়েছে। এর সবচেয়ে বড় আর্কাইভাল প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উঠে আসে সেই সময়কার নিজস্ব মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকার কিছু কপি। ৭১ সালের অগস্ট বা সেপ্টেম্বরের দিকের ইস্যুগুলো দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়। সেখানে খোদ আলবদর বাহিনীকে দেশপ্রেমিক তরুণ আখ্যা দিয়ে তাদের এই কর্মকাণ্ডের একেবারে প্রকাশ্যে আর ভূয়সে প্রশংসা করা হয়েছিল। ইতিহাস আর আইনি প্রমাণের এই ভারী দিকটা থেকে এবার আমরা একটু ভিন্ন একটা অ্যাঙ্গেল দেখব। চলুন আলোচনা করি রাজাকার তকমার পেছনের সমাজতত্ত্ব নিয়ে। ভাষাগত বিবর্তনের একটি ক্লাসিক উদাহরণ হতে পারে এই রাজাকার শব্দটি। মূলত ফার্সি ভাষায় এর আদি অর্থ ছিল শুধুই স্বেচ্ছাসেবী, অথচ ৭১-এর পর এই শব্দটার অর্থ আমাদের মনস্তত্ত্বে এমনভাবে বদলে গেছে যে আজকের বাংলাদেশে এটা চূড়ান্ত বিশ্বাসঘাতক বা দেশদ্রোহীর একেবারে সমার্থক একটা গালিতে পরিণত হয়েছে। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা আরও গভীর। ৭১-এ যখন ধর্মীয় স্লোগান দিয়ে সাধারণ মানুষের উপর এত ভয়ঙ্কর নির্যাতন চালানো হলো, তখন সমাজের ধর্মনিরপেক্ষ অংশের অবচেতন মনে ধর্মীয় পোশাক আর নিষ্ঠুরতা, এই দুটো বিষয় কোথাও গিয়ে যেন একীভূত হয়ে যায়। আর এটাই বছরের পর বছর ধরে আমাদের সমাজে একটা বিশাল মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর সোশ্যাল স্টিগমা বা কলঙ্কের জন্ম দিয়েছে। তো এত ভারী একটা ঐতিহাসিক কলঙ্ক ঘাড়ে নিয়েও তারা আজ সার্ভাইভ করছে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে তাদের বিশাল সমাজ কল্যাণমূলক নেটওয়ার্কের ভেতর। গবেষকরা এই সুবিশাল প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ককে বলেন রাষ্ট্রের ভেতর আর একটা রাষ্ট্র। একটু খেয়াল করলেই বুঝবেন, ইসলামী ব্যাংক, ইবনে সিনা ট্রাস্ট হাসপাতাল কিংবা ধরুন রেটিনা বা ফোকাসের মতো কোচিং সেন্টার থেকে শুরু করে নানা ধরনের সমাজ কল্যাণমূলক এনজিও, এই সব কিছুর মাধ্যমে তারা একদম তৃণমূল পর্যায়ে মানুষের জন্য এমন একটা অর্থনৈতিক আর সামাজিক নির্ভরতার জায়গা তৈরি করেছে যা ভাঙাটা সত্যিই বেশ কঠিন। তাদের 1991 সালের রাজনৈতিক ইশতেহারটার দিকে যদি তাকাই, দেখবেন তাদের মূল টার্গেট কিন্তু শুধু একটা সাধারণ রাজনৈতিক দলের মতো ক্ষমতায় যাওয়া নয়, বরং তাদের একদম কোর ফিলসফিটাই হল মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করা।
মানে তারা শুরু থেকেই একটা কমপ্লিট আর্থসামাজিক সিস্টেম বা ব্যবস্থা দাঁড় করানোর বৃহত্তর রূপরেখা নিয়ে কাজ করে আসছে। আর এই রূপরেখা যে শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নেই, তার প্রমাণ হল তাদের সুদবিহীন ব্যাংকিং, ইন্স্যুরেন্স প্ল্যান, এমনকি সামাজিক নিরাপত্তা ও পাবলিক হেলথের একেবারে স্পেসিফিক সব ব্লুপ্রিন্ট। এই সুগঠিত প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলোই কিন্তু আজকের দিনে তাদের এই বিশাল আর ডেডিকেটেড সাপোর্টার বেস বা অনুগত সমর্থক গোষ্ঠী তৈরি করার মূল ইঞ্জিন হিসেবে কাজ করছে। এবার আসা যাক বর্তমানের প্রেক্ষাপটে। এতক্ষণের আলোচনার পর আধুনিক রাজনৈতিক বাস্তবতা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এখানেই আমরা একটা অদ্ভুত কন্ট্রাস্ট দেখতে পাই। একদিকে সেই ১৯৭১-এর চরম ঐতিহাসিক কলঙ্ক, আর ঠিক অন্যদিকে নিজেদের একটা উদার এবং গণতান্ত্রিক শক্তি হিসাবে রিব্র্যান্ড করার জন্য তাদের তুমুল কৌশলগত চেষ্টা। এই যেমন ধরুন সাম্প্রতিক অভ্যুত্থানের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পাহারা দেওয়ার উদ্যোগ, বা জুলাই বিপ্লবে নিজেদের বড় ধরনের অংশীদারিত্ব দাবি করা। বিশ্লেষকদের মতে এসবই তাদের সেই মডার্ন রিব্র্যান্ডিং স্ট্র্যাটেজির একটা বড় অংশ। আর এই পুরো প্যারাডক্সের চূড়ান্ত রূপটা হয়তো খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে একটা নির্দিষ্ট সংখ্যায়, ৭০। পলিটিক্যাল ভ্যাকিউম বা রাজনৈতিক শূন্যতাকে দারুণভাবে কাজে লাগিয়ে ২০২৬ সালের প্রতিযোগিতামূলক নির্বাচনে প্রায় ৭০টি আসনে তাদের জয়লাভ করা এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হওয়াটা এই অদ্ভুত বাস্তবতারই এক নিখুঁত উদাহরণ। তো সব মিলিয়ে শেষে আমরা কোথায় দাঁড়াচ্ছি? একদিকে রয়েছে আমাদের অস্বীকার করার উপায় নেই এমন গভীর ঐতিহাসিক ক্ষত, আর ঠিক তার বিপরীতেই দাঁড়িয়ে আছে অত্যন্ত সুসংগঠিত আর গভীরভাবে প্রথিত আধুনিক একটা সামাজিক অবকাঠামো। এই দুটো তীব্র বিপরীতমুখী স্রোতের মাঝখানে দাঁড়িয়ে একটা জাতি হিসেবে আমরা কিভাবে আমাদের এই না শুকানো ঐতিহাসিক ট্রমা আর বর্তমানের জটিল পলিটিক্যাল রিয়ালিটির মধ্যে সমন্বয় করব? বিষয়টা আসলে অনেক গভীরে গিয়ে ভাবার মতো, তাই না?